হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের অধ্যায় 13 ঘন জ্যামিতি নিয়ে আলোচনা করব। উচ্চতর গণিতের ঘন জ্যামিতি, যেটা জানা দরকার একজন স্টুডেন্টের। ভালো কিছু জানতে গেলে, ভালো কিছু শিখতে গেলে তার মধ্যে সলিড জ্যামিতি, যেটা ঘন জ্যামিতি, সেটা জানা দরকার। আর ঘন জ্যামিতির যে বিষয়গুলি অবশ্যই জানতে হবে সেটা হচ্ছে, প্রথমে আমরা জানি আয়তকার ঘনবস্তু অথবা ঘনক যাই বলি, সেই বিষয়গুলি আগে জানতে হবে। দেখো, আয়তকার ঘনবস্তু, এটা একটা আয়তকার ঘনবস্তু। আয়তকার ঘনবস্তু যার দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে এবং উচ্চতা থাকবে। আমরা যদি এটা অন্য একটা আরেকটি সফটওয়্যার আমি দেখাই, তাহলে আমি এটা দেখাতে পারবো। যেমন মনে করো, আমাদের ঘনবস্তুর মধ্যে, আয়তকার ঘনবস্তুর মধ্যে দেখো, এটা একটা আয়তকার ঘনবস্তু। হ্যাঁ, এটাকে আয়তকার ঘনবস্তু। দেখো, এটা একটা আয়তকার ঘনবস্তু। দেখো, যার দৈর্ঘ্য থাকবে, দেখো দৈর্ঘ্য আছে, এটা হচ্ছে দৈর্ঘ্য ধরো, এটা প্রস্থ যদি ধরো, এটা যদি উচ্চতা হয়, তাহলে যেমন একটা ইটেরও কি দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। আমরা যদি কোনো একটা বস্তুর দৈর্ঘ্য ধরে নিলাম, এটা দৈর্ঘ্য ধরে নেই, আমরা যদি দৈর্ঘ্য এ ধরে নেই, আর এটা প্রস্থ বি ধরে নেই, এবং এটা উচ্চতা যদি সি ধরে নেই, হ্যাঁ, তাহলে এই আয়তঘন ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2 × ab + bc + ca। এটা আমাদের জানতে হবে। দেখো, আয়তকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2 × ab + bc + ca, যখন a হচ্ছে দৈর্ঘ্য, b হচ্ছে প্রস্থ এবং c হচ্ছে উচ্চতা। অর্থাৎ এখান থেকে টু কমন নিলে আমরা লিখতে পারি 2 × ab + bc + ca। এটা হচ্ছে আয়তকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল। আর আয়তকার ঘনবস্তুর আয়তন কি? আমরা জানি কি, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা গুণ করলে আয়তন। তাহলে দৈর্ঘ্য a, প্রস্থ b, উচ্চতা c, তাহলে এটা হচ্ছে আয়তন। এবং আয়তকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য, দেখো কর্ণ কোণ বলতে কি বোঝায়? এটা এই বিটি কিন্তু আয়তকার ঘনবস্তুর কর্ণ না, বিডি ডট, এটা হচ্ছে আয়তকার ঘনবস্তুর কর্ণ। হ্যাঁ, আয়তকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে, যদি দৈর্ঘ্য এবিসি হয়, কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √a² + b² + c²। এখন তোমাদের আর একটা কথা আমরা বলতে পারি যে, যদি ঘনকের কথা আমি বলি, ঘনকের সূত্র মুখস্থ করে রাখার খুবই সহজ একটা উপায় আছে। যখন এই আয়তকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল, আয়তন এবং কর্ণ জানতে পারবে, তখন তোমরা ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল তোমরা বলতে পারবে। যেমন মনে করো, আয়তকার ঘনবস্তুর ক্ষেত্রফল ছিল 2 × ab + bc + ca। হ্যাঁ, এটা ছিল। কিন্তু যদি ঘনক হয়ে যায়, তাহলে এ বি, আমরা জানি কি, ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান। তাহলে 2 × a b c তো সমান, a b c সমান, তাহলে a × বির পরিবর্তে আমরা এ লিখতে পারি, প্লাস বির মান তো বি তো এর সমান, তাহলে a × সির মানও তো এর সমান, কারণ এ বি সি সব সমান, প্লাস সি এর পরিবর্তে এখানে a × a আছে a। তাহলে দেখো, তাহলে এখানে কি হচ্ছে, 2 × a², এখানে a² প্লাস এটাও হচ্ছে a² প্লাস এটাও হইতেছে কি a²। তার মানে হইতেছে কত, 2 × a², কয়টি আছে, 3টি, 3a²। তার মানে হইতেছে কত, 3 × 2 = 6, 6a²। তাহলে ঘনকের ধার যদি এ হয়, সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 6a²। এই যে দেখো 6a²। হ্যাঁ, কীভাবে আসে আমি দেখা দিলাম। তারপর আয়তন, দেখো আয়তন তো আমরা জানি কি, এবিসি। তাহলে a × দৈর্ঘ্য তো a, প্রস্থ যদি a হয়, উচ্চতাও যদি a হয়, তাহলে 3টে গুণ করলে কত হয়, a³। তাহলে ঘনকের আয়তন হচ্ছে a³। ওকে, এখন দেখো কর্ণের দৈর্ঘ্য সূত্র ছিল আমাদের √a² + b² + c²। তাহলে দেখো আমরা আমাদের আয়তকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য সূত্র ছিল √a² + b² + c², এটা ছিল। তাহলে দেখো, যেহেতু ঘনকের ক্ষেত্রে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান, তাহলে a² প্লাস এই b² পরিবর্তে a², c² মান কত, a² সমান, তাহলে 3a²। তার মানে √3, a² রুট করলে a হয়। তার মানে এটা হচ্ছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য। ওকে, আর তোমরা যদি ঘনক দেখতে চাও, তাহলে আমরা এই সফটওয়্যারও দেখাতে পারি যে ঘনক কোনটা। আমরা দেখাচ্ছি ঘনকেরটা আমরা দেখাইনি।
যেমন মনে করো আমরা এখানে যদি ঘনক দেখাই, তাহলে ঘনকের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান। এটা যতটুকু দৈর্ঘ্য হবে প্রস্থও ততটুকু হবে, উচ্চতাও ততটুকু হবে। এইটা ঘনক বলতে পারি আমরা। দেখো তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান। হ্যাঁ, আমরা যদি বলি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান বলি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান বলি, তাহলে এটা একটা ঘনক। তারপরে আমরা আসি এটার এক্সাম্পলগুলি আমরা এখন দেখি এক্সাম্পলগুলি কীভাবে করে দেওয়া আছে। দেখো একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত দেওয়া আছে 4:3:2 এবং তার সমতলের ক্ষেত্রফল এত বর্গমিটার হলে তার কর্ণ আয়তন নির্ণয় করো। আমরা তো জানি যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে আমরা ধরে নিয়েছি যে দৈর্ঘ্য আমরা এটা ধরতে পারি, দৈর্ঘ্য a = 4x, প্রস্থ b = 3x, উচ্চতা c = কত 2x। তাহলে আমরা তো জানি যে এখানে ধরে নিলে ভালো হতো দৈর্ঘ্য a এটা দৈর্ঘ্য a আর প্রস্থ b এটা উচ্চতা c তাহলে আমরা জানি কোনো একটা ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2 × ab + bc + ca। 2 × a মানে কত 4x, b মানে কত 3x, 2ab + bc এখানে আমাদের লিখে নিলে ভালো হতো 2 × আমরা জানি সমগ্র তলের ক্ষেত্রফল 2 × ab + bc + ca। হ্যাঁ, ca। তাহলে দেখো 2 × a এর মান 4x, b এর মান 3x প্লাস b এর মান 3x, c এর মান 2x প্লাস c এর মান 2x এর মান 4x। তারপরে দেখো আরেকটা লাইন এখানে শর্ট উদাহরণের সবগুলো অঙ্ক শর্ট করে দেওয়া আছে, আমি একটু ব্যাখ্যা করে দেখে দিচ্ছি। যে 3 × 4 = 12, তার মানে 12x² প্লাস আছে প্লাস দিলাম 3 × 2 = 6, 6x² প্লাস আছে প্লাস এখানে 4 × 2 = 8, 8x²। হ্যাঁ, তাহলে দেখো 12 × 8 = 20 আর 6 = 26, 26 × 2 = 52, তাহলে 52x² এত। তার মানে x² এখান থেকে 9 পাচ্ছি, x = 3 পাচ্ছি। তাহলে এখানে বলেছিল যে তার কর্ণের দৈর্ঘ্য, আমরা তো জানি আয়তকার ঘনবস্তুর, তাহলে এখান থেকে আমরা বের করে নিই, এটা বের করতে পারবো যে যদি এটা বলে দৈর্ঘ্য আমরা তো ধরে নিয়েছি কত a = 4x, তাহলে দৈর্ঘ্য a = এখানে অনেক সংক্ষেপ করেছে a = 4x, তাহলে a = 4 × x এর ভ্যালু আমরা কত বের করেছি 3, তাহলে দৈর্ঘ্য a = 3 × 4 কত হয় এখানে 12। আর প্রস্থ b = আমরা কত ধরেছিলাম, প্রস্থ b = ধরেছিলাম হচ্ছে কত 3x, 3 × 3x। এখন দেখো 3 × x এর ভ্যালু তো আমরা বের করেছি কত, x এর ভ্যালু 3 বের করেছি, তাহলে 3 × 3 তার মানে কত হয় 9। তাহলে দেখো এই যে দৈর্ঘ্য 12 মিটার, প্রস্থ 9 মিটার। এইভাবে উচ্চতাও আমরা কত বের করছি, উচ্চতা আমরা ধরে নিচ্ছি কত c = কত 2x। তাহলে দেখো 2 × x এর ভ্যালু তো 3, তাহলে 3 × 2 = কত 6, এইভাবে উচ্চতা হলো 6 মিটার। তাহলে আমরা তো জানি কর্ণের দৈর্ঘ্যের সূত্র ওই যে √a² প্লাস যেহেতু এটা আয়তকারক ঘনবস্তু, তাহলে তার ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে কি √a² প্লাস b² প্লাস c²। তাহলে এর মান কত ধরেছি, এর মান আমরা বের করেছি কত 12, তাহলে √12² প্লাস b এর মান কত ধরেছি, এখানে আছে কত b², b এর মান হল 9² প্লাস c এর মান আছে কত, c এর মান বের করেছি কত 6, তাহলে 6²। এটা যদি সমাধান করি তাহলে 12 × 144, 9 × 81 আর 6² করলে 36, এটা সবগুলি যোগ করলে এত হয়, এটার বর্গমূল করলে এত হয়। তাহলে আমরা এখান থেকে আমরা কর্ণের দৈর্ঘ্য পেয়েছি। এখন আয়তন নির্ণয় করব। আয়তন আমরা জানি কি ABC, a হলো 12, b হচ্ছে কত 9, c হচ্ছে কত 6, সবগুলি গুণ করলে হয় এত ঘনমিটার। ওকে, এখন দেখো প্রিজম সম্পর্কে তোমাদের কিছু ধারণা দেওয়া দরকার। আমি জানি অনেকেই এই সলভগুলি করতে গেলে অনেকের সমস্যা হয়। প্রিজম সম্পর্কে তোমাদের আমি আজকে ধারণা দেব একটু। প্রিজমের দেখো এখানে প্রিজমের কিছু চিত্র দেওয়া আছে, চিত্র তো এখানে দেখতে হবে যে প্রিজমের দুইটা প্রত্যেকটি তলই হচ্ছে কি ভূমিটা হবে ত্রিভুজাকার হতে পারে অথবা চতুর্ভুজাকার অথবা পঞ্চভুজাকার, যে কোনো হতে পারে। দেখো এই নিচে এই সাইডে এটা হচ্ছে ভূমি, ঠিক এই ত্রিভুজের সর্বসম ত্রিভুজ হচ্ছে ওই পাশের ত্রিভুজটা, হ্যাঁ এই পাশের ত্রিভুজটা।
এটাও দেখো ভূমি কত 1 2 3 4 5 পঞ্চভুজের উপর ভূমি অবস্থিত। আর এই খাড়া তলগুলির প্রত্যেকটা কি আমরা দেখতে পাচ্ছি যে এগুলি হচ্ছে কি আয়তাকার তল। এই প্রিজমের ক্ষেত্রে আমরা প্রিজমের যদি চিত্র অঙ্কন করে দেখাই, এখানেও দেখানো যাবে প্রিজমের চিত্র। দেখো আমরা যদি প্রিজমের চিত্র অঙ্কন করে দেখাই তাহলে এখান থেকে দেখানো যাবে। দেখো প্রিজম আমরা কয়টা তলের উপর করব, মনে করো 3টি তলের উপর করলাম, এটাও কিন্তু একটা প্রিজম। হ্যাঁ, দেখো তার যদি আমরা এই ত্রিভুজ এটাকে বলি তাহলে দেখো এই প্রিজমটা ভূমি কিন্তু দেখো ত্রিভুজ। হ্যাঁ, এবার পঞ্চভুজা চতুর্ভুজের উপরেও কিন্তু প্রিজম নির্ণয় করা যাবে। যেমন মনে করো এখানে যদি চতুর্ভুজের উপর আমরা একটা প্রিজম নির্ণয় করি, এটাও কিন্তু একটা প্রিজম। হ্যাঁ, এটাও প্রিজম হতে পারে। দেখো প্রত্যেকটা তলই খাড়া। তাহলে প্রিজমের ক্ষেত্রে আমরা এখন প্রিজমের প্রত্যেকটা তলই হচ্ছে আয়তাকার তল এবং তার ভূমি ত্রিভুজাকার হতে পারে, চতুর্ভুজাকার, ভূমি পঞ্চভুজাকার, এরকম বিভিন্ন রকম প্রিজম হতে পারে। দেখো এখানে প্রিজমের কিছু ডিরেকশন দেওয়া আছে। যে ঘনবস্তু দুই প্রান্ত সর্বসম ও সমান্তরাল বহুভুজ, দেখো দুই প্রান্ত এই পাশেরটা ওই পাশেরটা বিপরীত পাশেরটাও কিন্তু সর্বসম বহুভুজ এবং অন্যান্য তলগুলো সামান্তরিক, কারণ প্রত্যেকটা তল সামান্তরিক হতে পারে, আয়ত হতে পারে। প্রিজমের দুই প্রান্তকে ইহার ভূমি, এই যে এই প্রান্ত ওই আর ওই বিপরীত পাশের প্রান্তকে ভূমি এবং অন্যান্য তলগুলোকে পার্শ্বতল বলে। তার মানে এটাও পার্শ্বতল, নিচের তলও পার্শ্বতল, এইগুলি সবই কি পার্শ্বতল। হ্যাঁ, এগুলি হচ্ছে পার্শ্বতল। সবগুলো পার্শ্বতল আয়তাকার হলে প্রিজমটিকে খাড়া প্রিজম বা সমপ্রিজম বলা হয় এবং অন্য তল ক্ষেত্রে প্রিজমটিকে তির্যক প্রিজম বলা হয়। আমরা এটা পড়ে নেব। প্রিজমের ক্ষেত্রে কিছু সূত্র আছে। দেখো প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল। দেখো ভূমি কয়টা, এই পাশে একটা আর তার বিপরীত পাশে একটা, তার মানে 2 ইন্টু দুইটা ভূমি আছে এবং 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল প্লাস পার্শ্বস্থ তল। পার্শ্বস্থ তল কয়টা, এইটার মধ্যে 3টে আছে, নিচেরটা, এই সাইডেরটা, ওই পাশেরটা। আবার এখানে পার্শ্বতল আছে আরও কয়েকটি। পার্শ্বতলগুলির ক্ষেত্রফল এবং 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল নির্ণয় করলে প্রিজমের ক্ষেত্রফল পাওয়া যাবে এখানে। অথবা এখানে আর একটা কথা আছে, পার্শ্বস্থলগুলোর ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই পারি, সেক্ষেত্রেও এই সূত্র অ্যাপ্লাই করে করা যাবে। অথবা ভূমির পরিসীমা গুণন উচ্চতা, এটাও এই সূত্রটাও অ্যাপ্লাই করা যাবে। আবার ভূমির ক্ষেত্রফল গুণন উচ্চতা, হ্যাঁ, এইভাবে নির্ণয় করা যাবে। এখন দেখো এখানে এক্সাম্পল 2তে কী দেওয়া আছে, একটি ত্রিভুজাকার ভূমি প্রিজম। এখানে কিন্তু বলে দেওয়া আছে প্রিজমের ভূমিটা ত্রিভুজ ক্ষেত্রের উপর। ত্রিভুজাকার প্রিজমের ভূমির উপর বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 3, 4, 5 সেন্টিমিটার। হ্যাঁ, একটি ত্রিভুজাকার প্রিজমের ভূমির বাহুগুলোর দৈর্ঘ্য, দেখো আমরা এখানে ভূমির বাহুগুলোর দৈর্ঘ্য 3, 4, 5 সেন্টিমিটার দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে 8 সেন্টিমিটার। এর ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল আয়তন নির্ণয় করো। দেখো প্রিজমের ভূমির বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 3, 4, 5 সেন্টিমিটার। তাহলে যেহেতু এখানে আর একটা কথা আছে, যেহেতু 3 স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার, তাহলে এটা কী হইতেছে, একটা সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, সেই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ভূমির ক্ষেত্রফলটা আমরা জানি হাফ গুণন ভূমি। একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্বটা হচ্ছে উচ্চতা আর ভূমি হইতেছে কি ভূমি তো ভূমি, তাহলে হাফ গুণন ভূমি উচ্চতা। এটা যদি 4 হয়, এটা যদি 3 হয়, এটা যদি 5 হয়, তাহলে ক্ষেত্রফল কত, ভূমির ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। হাফ গুণন মনে করো এটাও 3 হতে পারে, এটাও 4 হতে পারে, এটাও 3 হতে পারে, এটাও 4 হতে পারে। এরকম ভূমির ক্ষেত্রফল আমরা পেলাম কত, 6। তাহলে প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল তো আমরা জানি 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল। 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল তো আমরা কী পেলাম, 6 প্লাস ভূমির পরিসীমা গুণন উচ্চতা। ভূমির পরিসীমা দেখো, ভূমি তো কত, একটা 3 সেন্টিমিটার, একটা 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। তাহলে ভূমির পরিসীমা গুণন উচ্চতা তোমার এখানে দেওয়া আছে কত, 8। এটা সমাধান করলে 108 পাবো। সুতরাং তাহলে আমরা এর সমগ্র ক্ষেত্রফল, সমতলের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। এই দুটি যোগ করলে সমগ্র তলের ক্ষেত্রফল হয়ে গেল। হ্যাঁ, এখানে বলতে সমগ্র তলের ক্ষেত্রফল, তার মানে 108 আর 6 যোগ করলে 114, এটাই হবে সমগ্র তলের ক্ষেত্রফল।
এখন দেখো এর আয়তন আমরা তো জানি প্রিজমের আয়তনের ক্ষেত্রে কি ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা, ভূমির ক্ষেত্রফল কত 6 আর উচ্চতা তো 8 দেওয়া আছে, তাহলে 648 এত ঘন সেন্টিমিটার। ওকে, এখন দেখো পিরামিড, দেখো পিরামিডের ক্ষেত্রে কি ভূমি যাই হোক শীর্ষটা অপর প্রান্ত একটা শীর্ষবিন্দুতে, দেখো বহুভুজের অবস্থিত যে ঘনবস্তুর একটি শীর্ষবিন্দু থাকে এবং যার পার্শ্ব তলগুলো প্রত্যেকটি ত্রিভুজাকার, তাকে পিরামিড বলে। দেখো ওই প্রিজমের ক্ষেত্রে পার্শ্বস্থ তলগুলো সামান্তরিক অথবা আয়ত যাই বলি হতে পারে, কিন্তু পিরামিডের ক্ষেত্রে পার্শ্বস্থ তলগুলো সবসময়ের জন্য কি এগুলি হচ্ছে ত্রিভুজাকার। এখন পিরামিডের ক্ষেত্রেও একই রকম, একটু চেঞ্জ আছে। পিরামিডের সমতলের ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফলগুলো পার্শ্বস্থ তল ক্ষেত্রফল। এইখানে পিরামিডের ক্ষেত্রে প্রিজমের ক্ষেত্রে ছিল 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল যোগ পার্শ্বস্থ তল ক্ষেত্রফল, আর এখানে শুধু ভূমির ক্ষেত্রফল যোগ পার্শ্বস্থ তলের ক্ষেত্রফল, কারণ ভূমি তো একটাই, এখানে অপোজিটে আর তো কোনো তল নেই। ওকে, এখন দেখো পার্শ্বস্থ তলগুলো সবসময় কি সর্বসম বহুভুজ হবে। এখন দেখো পিরামিডের ক্ষেত্রফলের সূত্র আমরা যদি অ্যাপ্লাই করি, এটাও লেখা যাবে ভূমির ক্ষেত্রফল প্লাস হাফ ইন্টু ভূমির পরিধি গুণন হেলানো উন্নতি, হেলানো উচ্চতা। এখানে ভূমির পিরামিডের উচ্চতা h, ভূমির ক্ষেত্রে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ r, হেলানো উচ্চতা হচ্ছে l ইকুয়ালটা আমরা জানি h স্কয়ার প্লাস r স্কয়ার। আর আয়তনের সূত্র হচ্ছে 1/3 ভূমির ক্ষেত্রফল গুণন উচ্চতা। এটা মনে রাখতে হবে। এখন দেখো এইখানে দেখো পিরামিডের ক্ষেত্রে আমি পিরামিডের চিত্রটা তোমাদের এখানে 3 ডাইমেনশনাল দেখাতে পারি। পিরামিডের সূত্রটা আমি একটু দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, পিরামিডটা কীরকম হয় এখানেও দেখা যাবে। এটা এরকম হতে পারে পিরামিড, এটা আমি দেখাইলাম, এরকম হতে পারে দেখো, অথবা এরকম হতে পারে। দেখো পিরামিড যদি বড় করে দেখাই, দেখো ভূমিটা যাই হোক পার্শ্বস্থ তলগুলি একটা ত্রিভুজ ক্ষেত্র হবে। ওকে, এখন এইখানে দেখো পিরামিডের একটা প্রবলেম আছে, প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। 10 সেন্টিমিটার বা বিশিষ্ট বর্গাকার ভূমির উপর অবস্থিত একটি পিরামিডের উচ্চতা হচ্ছে 12 সেন্টিমিটার। সমগ্র তলের ক্ষেত্রফল আয়তন নির্ণয় করো। দেখো পিরামিডের ভূমির কেন্দ্র হতে যে কোনো বাহুর লম্ব দূরত্ব আমরা আর ধরব, কারণ হচ্ছে সেটা সবসময় আর হয়। আর যেহেতু এখানে বলে দেওয়া আছে 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গাকার মানে একটা বর্গের উপর যদি এরকম বর্গ হয়, হ্যাঁ, যদি এটা বর্গ কনসিডার করতে হবে বর্গ, তাহলে এখান থেকে এ পর্যন্ত যদি 10 সেন্টিমিটার বাহু হয়, এটা যদি 10 সেন্টিমিটার বাহু হয়, এখান থেকে যদি একটা বৃত্ত অঙ্কন করা হয় এরকম, তাহলে অবশ্যই সেই বৃত্তের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত আর, সেটাকে আমরা ধরছি আর ইকুয়াল টু, আমরা জানি কি কেন্দ্র থেকে আমরা এখানে বলে দিয়েছি 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গাকার ভূমির উপর অবস্থিত একটি পিরামিডের উচ্চতা হল 12 সেন্টিমিটার। আর এখান থেকে আমরা পাচ্ছি পিরামিডের ভূমির কেন্দ্র থেকে বাহুর উপর অঙ্গত লম্ব দূরত্ব আর ইকুয়াল 10/2 সেন্টিমিটার মানে 5 সেন্টিমিটার। আর পিরামিডের উচ্চতা তো 12 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে আমরা জানি এখানে চেয়েছে সমগ্র তলের ক্ষেত্রফল। আমরা জানি পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র, আমরা তো এখানে এই সূত্রগুলি অ্যাপ্লাই করব। তার আগে আর একটা কথা আছে, আমাদের এইচ এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, তাহলে এল এর মান অবশ্যই এটা এল এর মান এল ইকুয়াল টু এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার, এখান থেকে এল এর মান আমরা এটা পেলাম। তাহলে পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল কি ভূমির ক্ষেত্রফল, ভূমি তো কত বর্গ, তার ক্ষেত্রফল কত বাহুর স্কয়ার, বর্গ মানে দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য লিখছে এখানে, আর কোনো কিছু করে নাই। এটা এখানে এইরকম করছে দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য, তার মানে দৈর্ঘ্য 10 প্রস্থ 10, এটা ভূমির ক্ষেত্রফল গুণন হাফ ইন্টু এখানে কি বলছে ভূমির পরিধি কত দেওয়া আছে, ভূমির পরিধি, তাহলে হাফ ইন্টু এখানে বলে দেওয়া আছে ভূমির পরিধি দেওয়া যায় ভূমির, অথবা এই যে পার্শ্বস্থ তলগুলোর ক্ষেত্রফল, পার্শ্বস্থ তলগুলো কি দেওয়া আছে দেখো হাফ ইন্টু 4 ইন্টু 10, এই কথার অর্থ হচ্ছে পরিসীমা, এইটা হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য হলো 10, 4টি বাহুর দৈর্ঘ্য, তাহলে 4×40 4 দ্বারা গুণ করলে ভূমির পরিসীমা, ভূমির পরিসীমা আর পরিধি এখানে একই কথা হলো
ভূমির পরিধি, এই যে ভূমির পরিধি গুণন হেলানোন্নতিতে আমরা বের করলাম কত, এই যে 13, এই যে 13, তার মানে এটা সলভ করলে আমরা এটা পাবো। আর আয়তন আমরা জানি কি 1/3 ইন্টু এই ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল 10 × 10, আর উচ্চতা হতো আমরা পেয়েছি এখানে, উচ্চতা হলো 12। ওকে, এখন দেখো কোণক সম্পর্কে আমরা, কোণক তো তোমরা যারা আসলে কোণক যারা আইসক্রিম খেয়েছো, কোন আইসক্রিম খেয়েছো, হ্যাঁ, তাদের এই বিষয়টা বুঝতে আরও সহজ হবে। কোণকটা আমি আজকে একটু দেখাবো। এখানে কোণকটা দেখো, কোণক, এই হচ্ছে কোণক, হ্যাঁ, এটা একটা কোণক। আমরা যদি মনে করো 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা কোণ অঙ্কন করি, তাহলে দেখো এটা একটা কোণক, আমাদের এটা একটা কোণক। হ্যাঁ, দেখো এটাকে যদি আমরা দেখো, ভূমিটা কি বৃত্তাকার, আর উপরের পাশে একটা শীর্ষ মতো। হ্যাঁ, দেখো কোণকটা এরকমভাবে দেখানো যায়, অথবা এরকম, দেখো এরকম করে দেখাচ্ছি আমি। দেখো এই পার্শ্বটা, নিচের পার্শ্বটা সম্পূর্ণ বৃত্ত, এইটা হচ্ছে একটা কোণক। হ্যাঁ, কোণকের ক্ষেত্রে আমরা এটা বুঝাবো। কোণক দেখো, নিচের তলটা হচ্ছে বৃত্তাকার, উপরে একটা শীর্ষবিন্দুতে। এই কোণকের ক্ষেত্রে এই বিষয়গুলো মনে রাখতে হবে। কোণকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে πr/l, হ্যাঁ, আর সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে তাহলে কত, πr/l প্লাস πr², কারণ বৃত্ত ভূমি ব্যাসার্ধ যদি r হয়, ক্ষেত্রফল কত, πr², তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে πr/l ইন্টু πr/l প্লাস r, অথবা r প্লাস l, তাই বলবি। যে দুইটার মধ্যে থেকে πr কমন নিচ্ছে, তাহলে l প্লাস r থাকে। আর কোণকের আয়তন হচ্ছে আমরা জানি 1/3 πr², হ্যাঁ, পাই r এর মান হচ্ছে ভূমির ব্যাসার্ধ, আর হচ্ছে ভূমির ব্যাসার্ধ, এইচ হচ্ছে কি উচ্চতা। কোণকের ক্ষেত্রে এটা আমরা জানি। এই বিষয়গুলো মনে রাখতে হবে যে সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে πr/l প্লাস r, অথবা r প্লাস l, আর কোণকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে πr/l, এবং আয়তন হচ্ছে 1/3 πr², এই বিষয়টা মনে রাখতে হবে তোমাদের। এখন দেখো একটি এক্সাম্পল 4-এ যেটা বলছে, একটি সমবৃত্ত ভূমি কোণকের উচ্চতা 12 সেন্টিমিটার, ভূমির ব্যাস এত সেন্টিমিটার হলে হেলানোর উচ্চতা, বক্রতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, আয়তন নির্ণয় করো। তাহলে দেখো ভূমির ব্যাস দেওয়া আছে কত, 10, তাহলে ব্যাসার্ধ, তাহলে r = কত, 10/2, তার মানে 5 সেন্টিমিটার। হেলানোর তলের উচ্চতা আমরা তো জানি, হেলানোর তল l = √h² প্লাস r², h এর মান তো আমাদের দেওয়া আছে 12 প্লাস r এর মান আমরা বের করছি 5, তাহলে 5², এটা সমাধান করে 13 পেয়েছি। বক্রতলের ক্ষেত্রফল আমরা তো জানি πr/l, r এর মান তো 5, আমরা এই যেখানে বের করেছি 5, আর l এর মান আমরা বের করেছি এখানে কত, 13, সবটি গুণ করলে এত সেন্টিমিটার। তাহলে বক্রতলের ক্ষেত্রফল বের করলাম। সমগ্র তলের ক্ষেত্রফল আমরা জানি এখানে πr/l, এই যে কিছুক্ষণ আগে দেখাই দিলাম যে πr/l ইন্টু l প্লাস r, অথবা r প্লাস l, যাই বলো। তাহলে পাই ইন্টু আর এর মান তো 5, এল এর মান আমরা বের করেছি 13, প্লাস আর এর মান 5, সমাধান করে এটা হয়। এবং আয়তন আমরা তো জানি 1/3 πr², পাই আর এর মান তো 5², এইচ মান কত, 12, সমাধান করলে এটা হবে। ওকে, এখন দেখো গোলক, শুধু ইম্পর্টেন্ট যে বিষয়গুলি আছে, টপিকসগুলি আছে, সেগুলি আমি দেখানোর চেষ্টা করব। গোলক মানে তোমাদের স্কুলে যে গোলক নিক্ষেপণ করো, সেই গোলকটা এর কথাই বলছি, সেটা তো ফাঁপা না, সেটা হচ্ছে সলিড গোলক, নিরেট গোলক। সেই গোলকের যদি গোলকের ব্যাসার্ধ যদি r হয়, তাহলে গোলক পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে πr²। দেখো এই সূত্রগুলো আমি দেখাই দিচ্ছি, এগুলি মনে রাখতে হবে সবাইকে। আয়তন সবসময়ের জন্য πr3, যেখানে r হলো ব্যাসার্ধ, আর h উচ্চতা তলছেদে উৎপন্ন বৃত্তের ব্যাসার্ধ। মনে করো যে এই একটা গোলক, আর এই কেন্দ্র থেকে h উচ্চতা, তার মানে ও থেকে পি পর্যন্ত দূরত্ব OP হইতেছে যদি h যদি হয়, তাহলে এই বিন্দুতে, এই পি বিন্দু দিয়ে যদি একটা গোল তল কল্পনা করি, সেটাই হচ্ছে h উচ্চতায় তলছেদে উৎপন্ন বৃত্তের ব্যাসার্ধ। এইটা হচ্ছে এই যে এই বৃত্তটার কি, এই বৃত্তটার ব্যাসার্ধ, সেটা হচ্ছে কত, পিবি। এবং এখানে তো বৃত্তের ব্যাসার্ধ, আমাদের গোলকের ব্যাসার্ধ কত ছিল, ওবি, এবং সেটা আর দেওয়া আছে। সেই ক্ষেত্রে তোমাদের কনসিডার করতে হবে যে এই বিপি কিন্তু
এই বিপি কিন্তু ওপির উপর লম্ব, তাহলে এটা সমকোণ যদি হয় এটা হলে এটা অতিভুজ, তাহলে অতিভুজ ইকুয়াল টু লম্বর স্কয়ার প্লাস ভূমির স্কয়ার। সেই এই উচ্চতায় তলছেদে উৎপন্ন বৃত্তের ব্যাসার্ধ যদি মনে করো R1 ধরো, হ্যাঁ, সেই ক্ষেত্রে হবে রুট ওভার অফ R স্কয়ার মাইনাস H স্কয়ার। এখন দেখো এখানে এক্সাম্পল 5-এ দেওয়া আছে 4 সেন্টিমিটার ব্যাসের একটি লৌহ গোলককে পিটিয়ে এত সেন্টিমিটার পুরো একটি বৃত্তাকার লৌহ পাত প্রস্তুত করা হলো, ওই পাতের ব্যাসার্ধ কত? তাহলে দেখো এখানে গোলকের ব্যাসার্ধ আছে কত, এখানে ব্যাস দেওয়া আছে, তাহলে 2 দ্বারা ভাগ করলে ব্যাসার্ধ, তবে গোলকের আয়তন 4/3 পাই আর কিউব, মানে আর এর মান 2 তার কিউব, তার মানে এটা হচ্ছে গোলকের আয়তন। এই গোলক দিয়েই তোমাকে বানাতে হবে কি একটা পাত। তাই ধরি মনে করি পাতের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, পাতটি এত সেন্টিমিটার পুরু, তার মানে কি এটাই হইতেছে কার মান, এটা হইতেছে এইচ এর মান, হ্যাঁ, এটা এইচ এর মান ধরো, অথবা পাতটি এত সেন্টিমিটার পুরু। দেখো ঘটনা দেখো, পাতের আয়তন আমরা জানি কি, আমরা জানি গোলকের আয়তন। এইখানে একটা কথা আছে, এখানে আর একটা বিষয় মনে রাখতে হবে, যখন তুমি একটা পাতের মতো কোনো কিছু বানাবে তখন বিষয়টা আমাকে একটু দেখাতে হবে। একটা বিষয় তোমাদের দেখাই দিতে হবে, বুঝাই দিতে হবে, কারণ হলো পাতটা কীরকম হতে পারে। আমি একটা গোলককে পিটিয়ে যদি পাত বানানো হয় সেটা কীরকম হতে পারে সেটা একটু দেখাবো আমি তোমাদের। যেমন মনে করো এটা তো এরকম খাড়া থাকবে, যদি এইরকম করে বানাও তাহলে একটা পাত হয়ে যায় কিনা সেটা অবশ্যই দেখো। এটা কিন্তু একটা আমরা বলতে পারি যে এটা যদি সেন্টার হয় তাহলে এই সেন্টার থেকে এই পর্যন্ত, এই সেন্টার থেকে এই পর্যন্ত কি ব্যাসার্ধ। কিন্তু কিন্তু আমি যদি বলি যে এখান থেকে এই পর্যন্ত এটা কি হবে, হ্যাঁ, আমি যেটা বলতে যাচ্ছি যে এইটুক কিন্তু উচ্চতা পাতটা, এটা হলো সিলিন্ড্রিক্যাল পাত বলতে সেটা একটা সিলিন্ড্রিক্যাল এরিয়া হবে, এবং তাহলে সিলিন্ডারের সূত্র এখানে অ্যাপ্লাই করতে হবে। এই জন্য এখানে লিখছি, আমরা জানি সিলিন্ডার অথবা বেলুনের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, হ্যাঁ, পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার এইচ এর মান হতেছে, যে আমি বলেছিলাম যে এটা এইচ এর মান, হ্যাঁ, এত 2/3 সেন্টিমিটার। এইখানে সমাধান করে আমরা এটা পেয়েছি। যেহেতু পাতের গোলককে গলিয়ে পাত বানানো হচ্ছে, তাহলে গোলকের আয়তন পাতের আয়তন কি সমান, তাহলে এত আর আর এই এত কি সমান, তাহলে শর্ত মতো এত ইকুয়াল টু এত। এখান থেকে আর এর মান পেয়েছি আমরা 4, তাহলে পাতটির ব্যাসার্ধ 4 সেন্টিমিটার। ওকে, এখন দেখো এখানে আর একটা প্রবলেম আছে, যে সমান উচ্চতা বিশিষ্ট একটি সমবৃত্ত ভূমি কোণক একটি অর্ধগোলক একই সিলিন্ডার ও একটি সিলিন্ডার সমান সমান ভূমির উপর অবস্থিত, দেখাও যে তাদের আয়তনের অনুপাত। কথাটা এখানে বুঝতে হবে তোমাদের। সমান উচ্চতা বিশিষ্ট একটি সমবৃত্ত ভূমি কোণক, একটা কোণক একটি অর্ধগোলক, এখানে বলছে সমান উচ্চতা বিশিষ্ট ও একটি সিলিন্ডার সমান ভূমির উপর অবস্থিত। কথাটা হচ্ছে এইরকম, তোমাকে এই বিষয়টা আগে বুঝতে হবে। আমি একটু এই সফটওয়্যারটা একটু দেখায় নেব, তোমাদের বোঝানোর জন্য এটা খুবই জরুরি। আমি একটা পরিষ্কার করে নিচ্ছি, এটা একটু পরিষ্কার করে নিচ্ছি। দেখো আমরা যদি এরকম একটা কিছু অঙ্কন করি, দেখো তোমাদের এটা বুঝতে হবে বিষয়টা, হ্যাঁ, বুঝতে হবে। আমি ধরে নিলাম এটা আমি একটু কেটে দেব, অর্ধগোলক নিলাম, এটা একটা অর্ধগোলক, তাহলে দেখো এখান থেকে এ পর্যন্ত, তাহলে এটা অর্ধগোলক, হ্যাঁ, তাহলে সমান উচ্চতা বিশিষ্ট যদি হয়, আর আমি যদি এখানে একটা কোণক অঙ্কন করি, যেমন কোণকটা যদি এইরকম হয়, হ্যাঁ, কোণকটা যদি এইরকম হয়, ইউ হ্যাভ টু কনসিডার, তোমাকে এটা ভাবতে হবে যে এটা একটা তলের উপর, হ্যাঁ, এটা কিন্তু একটা তলের উপর অবস্থিত,
এই যে কোনো এখানে একটা তল কনসিডার করো, তুমি যখন কেটে ফেললা তখন তো এখানে একটা তল সৃষ্টি হবে। আমি সেই তলটাও আমি দেখাই দিচ্ছি। তলটা হবে ঠিক এইরকম। আমি এই তলটার কথা বলছি। যখন আমি কেটে ফেললাম তখন তলটা নিশ্চয়ই এইরকম হবে। হ্যাঁ, তাহলে একটা গোলক, একটা একটা এখানে কি কি বলে দেওয়া আছে, একটি গোলক কোণক, একটি গোল অর্ধগোলক, একটি সিলিন্ডার, একটি কোণক। তার মানে সিলিন্ডারের কথাও এখানে বলে দেওয়া আছে। তাহলে সিলিন্ডারটা দেখো, এখানে যদি সিলিন্ডারে আমরা অঙ্কন করি, সিলিন্ডারটা এরকম, এই সিলিন্ডার যদি এরকম হয়, প্রত্যেকটার উচ্চতা কিন্তু একই। হ্যাঁ, সিলিন্ডারটা আমি যদি মনে করো তোমাদের সিলিন্ডারটা কনসিডার করো যে একই তলের উপর অবস্থিত, হ্যাঁ, উপরের তলের অবস্থিত, যদি এইরকম থাকে সেই ক্ষেত্রে আমরা এইখানে যে কথাটা বলছে এটা আমাদের বলছে তাদের আয়তন দেখা হচ্ছে, তাদের আয়তনের অনুপাত এত। তাহলে প্রথমে আমাদের বলছে যে সমান উচ্চতা বিশিষ্ট, তার মানে কি সাধারণ, মনে করি সাধারণ উচ্চতা ও ভূমির ব্যাসার্ধ, উচ্চতাও এক, ভূমির ব্যাসার্ধও এক। তাহলে উচ্চতা আর ধরলাম, ভূমির ব্যাসার্ধ আর একক ধরলাম। উচ্চতা এইচ ধরেছি, ভূমির ব্যাসার্ধ আর ধরেছি। যেহেতু অর্ধগোলকের উচ্চতা ও ব্যাস সমান, অর্ধগোলক যেহেতু এই যে এখানে বলে যেটা তোমাদের দেখানো হয়েছে, অর্ধগোলক এবং উচ্চতা, অর্ধগোলকের উচ্চতা ও ভূমির ব্যাসার্ধ কিন্তু সমান হবে। কারণ তোমাদের আমি আরেকবার রিপিট দেখাই নাই, অর্ধগোলক যদি হয়ে থাকে, গোলকটা কি অর্ধগোলক, তাহলে এইখান থেকে পর্যন্ত যে উচ্চতা এবং এখান থেকে এটুকু কিন্তু ভূমির ব্যাসার্ধ। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অর্ধগোলকের উচ্চতা এবং ব্যাসার্ধ সমান। তাহলে আমরা কোণকের ক্ষেত্রে আমরা তো সূত্র জানি 1/3 পাই আর স্কয়ার ইজ, তাহলে 1/3 পাই আর এর মান কিন্তু ওই যে বলেছে, যেহেতু আর এবং এইচ সমান, তাহলে এই আর এর পরিবর্তে এইচ, এইচ এর পরিবর্তে এখানে আর অ্যাপ্লাই করেছি, আর দিয়ে আর স্কয়ারকে গুণ করলে এটা হইতেছে আর কিউব, 1/3 পাই আর কিউব। এটা হচ্ছে কোণকের আয়তন। আর গোলকের আয়তন আমরা তো জানি, একটা গোলকের আয়তন হলো 4/3 পাই আর কিউব। তাহলে অর্ধেক গোলক, তাহলে হাফ ইন্টু 4/3 পাই আর কিউব, এখান থেকে 2 দিয়ে এটাকে কাটলে হয় কত, 2/3 পাই আর কিউব। হ্যাঁ, এটা অর্ধগোলকের আয়তন। আর সিলিন্ডার আয়তন আমরা জানি কি, পাই আর স্কয়ার ইজ, পাই আর স্কয়ার, এইচ আর আর তো সমান, তাহলে পাই আর কিউব। তাহলে দেখো তাহলে তিনটের অনুপাত, তাহলে কি কি দেওয়া আছে, কোণ, অর্ধগোলক, সিলিন্ডার। তাহলে কোণকের আয়তন ইস টু অর্ধগোলকের আয়তন ইস টু সিলিন্ডার আয়তন। তাহলে এখান থেকে পাই আর কিউব বাদ দিচ্ছে, তাহলে এত থাকে। উভয় পক্ষে 3, সবগুলিকে 3 দ্বারা গুণ করছে, 3 দ্বারা গুণ করলে এত হয়। তাহলে অবশ্যই তাদের আয়তনের অনুপাত এত। ওকে, এখন দেখো, এখন 7 নম্বর প্রবলেমটা কি বলছে, একটি আয়তকার লৌহ ফলকের দৈর্ঘ্য এত, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে এত এত দেওয়া আছে সেন্টিমিটার। এই ফলকটিকে গুলিয়ে এত ব্যাসার্ধ, এত সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কতগুলো গোলাকার গুলি প্রস্তুত করা যাবে। এখন গোলাকার গুলি তোমরা জানো যে গুলি হচ্ছে কি গোলকের মতোই, তাহলে গুলির আয়তন গোলকের আয়তনের মতো। তাহলে লৌহ গোলকের ফলকের আয়তন দেখে এখানে বলে দেওয়া যাচ্ছে দৈর্ঘ্য এত, প্রস্থ এত, উচ্চতা এত। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, আয়তন যোগ গুণ করলে কি আয়তন বের হবে। তারপরে দেখো আমরা ধরেছি গুলির সংখ্যা n, তাহলে একটা গোলকের আয়তন আমরা জানি কি 4/3, একটা গোলকের আয়তন আমরা জানি কি 4/3 পাই আর কিউব। তাহলে গুলি তো গোলকের মতোই, এই জন্য গুলির আয়তন 4/3 পাই আর কিউব। যখন গুলির ব্যাসার্ধ আর, তাহলে আয়তন যেহেতু n সংখ্যক গুলি, তাহলে n দিয়ে গুণ করলে 4/3 পাই আর কিউব। আর এর মান তো এখানে বলেই দেওয়া আছে, গুলি এখানে বলে যাচ্ছে গোলকটি গুলি এত সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলাকার গুলি। তাহলে গুলির ব্যাসার্ধ দেওয়া আছে 1/2 সেন্টিমিটার। তাহলে আর এর মান এখানে কত, হাফ, আর এর পরিবর্তে হাফ, কিউব আছে কিউব। এখান থেকে আয়তন আমরা এটা পেলাম। যেহেতু ওই কি বলা হয়েছে, ওই ফলকটাকে গুলি বানানো হয়েছে, তো গোলকের আয়তন এবং সম্পূর্ণ n সংখ্যক গুলির আয়তন আর গোলকের আয়তন সমান হবে, শর্তমত এত ইকুয়াল টু এত। এখান থেকে সমাধান করে
আর এর মান এন এর মান আমরা বের করতে পেরেছি কি 8840.34, অর্থাৎ নিম্নগুলির সংখ্যা হইতেছে কি 840টি। ওকে, এখন দেখো এটা অনেক সময় আসে, এই বিষয়টা তোমাদের বুঝতে হবে। দেখো 8 নম্বর প্রবলেমটা কি বলছে, একটি সমবৃত্ত ভূমিকোণকের আয়তন হইতেছে ভি, বক্রতলের ক্ষেত্রফল এস, ভূমি ব্যাসার্ধ আর, উচ্চতা এইচ, শীর্ষ অধঃশীর্ষ কোণ হচ্ছে আলফা। দেখাও যে এত ইকুয়াল টু এত, মানে এস ইকুয়াল টু এত। তাহলে আমরা এখানে এই হচ্ছে কোণক, এখানে কিন্তু বলে যাচ্ছে কোণকে, হ্যাঁ আমরা কোণক এরকম করে অঙ্কন করলাম, অর্ধশীর্ষ কোণ এখানে হচ্ছে আলফা, এটা হচ্ছে এল, আর আমরা জানি কি উচ্চতা হচ্ছে এটা, আর ভূমির ব্যাসার্ধ হচ্ছে ওসি। তাহলে উপরে এই চিত্র থেকে গণকের উচ্চতা কিন্তু এইচ আমরা পেয়েছি, এসি হইতেছে, তাহলে এসি হইতেছে কত এল, ভূমির ব্যাসার্ধ আর, অর্ধশীর্ষ কোণ ও এসি, হ্যাঁ ও এসি, এটা হইতেছে কি আলফা। হেলানো উচ্চতা আমরা তো হেলানো নতি জানি, এল এর মান হচ্ছে √8² প্লাস আর স্কোয়ার। হ্যাঁ, চিত্র হতে দেখা যায়, দেখো টেন আলফা নিয়ে যদি কাজ করি, আলফা কোণের আন্ডারে লম্ব কোণটা ওসি আর ভূমি হইতেছে কত ওয়ে, তাহলে টেন থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব তো আর, এইটা ওসির মান হইতেছে কত আর, ভূমি মান কত হইতেছে কত এইচ। তাহলে এখান থেকে আমরা বজ্রগ্রহণ করলাম, তাহলে আর একটা লাইন এখানে করা যেত, তাহলে আর একটা লাইন এখানে যদি করো, তাহলে এটা নিচে মনে মনে 1 আছে, আর দিয়ে 1কে গুণ করলে আর ইকুয়াল টু কত এইচ যে টেন আলফাকে গুণ করলে এইচ টেন আলফা। তাহলে এখান থেকে আমরা এখানে থেকে এইচের মান বের করছি। এরপরের লাইনটা আমি যদি এইখানে করে দিই, হ্যাঁ এরপরের লাইনটা, তাহলে আমরা এখান থেকে পেয়েছি কি এইচ টেন আলফা ইকুয়াল টু কত আর, তাহলে এইচ ইকুয়াল টু কত, এইচ ইকুয়াল টু কত আর বাই টেন আলফা, উপরে আর থাকবে, নিচে কত টেন আলফা, এই যে আর বাই টেন আলফা। এখন দেখো, এখন এটাকে লেখা যায় আর গুণন, এটাকে লেখা যায় 1/10 লেখা যায়, 1/10 আলফা। তাহলে দেখো আর 1/10কে কী লেখা যায় কট, তাহলে কট আলফা। ওকে, এই যে হয়ে গেল। এরপরের অংশটা দেখো, আমরা এখানে বের করছি কার মান, আর এর এইচের মান বের করলাম আর কট আলফা। এখন আমরা তো জানি এস হচ্ছে কি, এখানে বলে যাচ্ছে এস হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, তাহলে কোণকের বক্রতলের ক্ষেত্রফল আমরা লিখতে পারি এস ইকুয়াল টু কত পাই আর এল। এল এর মান কিন্তু আমরা জানি কত √8² প্লাস আর স্কোয়ার, তাহলে √8² প্লাস আর স্কোয়ার, আর এর মান তো এই যে এটা, আর এর মান হলো এইচ টেন আলফা, তাহলে আর এর পরিবর্তে এইচ² টেন স্কোয়ার আলফা। তারপরে এখান থেকে দেখো এইচ একটা কম নিয়েছে, এইখানে একটা লাইন শর্ট করেছে, এখানে পাই আর এইচ যদি এখান থেকে কমন নেই একটা, এখানের থেকে যদি না, তার আগে একটু কারসাজি করতে হয়েছে এখানে, হ্যাঁ একটু কারসাজি করতে হয়েছে এখানে, এই কাজটুকু আমি এখানে একটু বুঝাই দিচ্ছি তোমাদের, উপরে করে বুঝাই দিই। হ্যাঁ, এরপর এই লাইনের পর থেকে কী করছে আমি একটু করে দিচ্ছি, এই লাইনের পরের লাইন হচ্ছে পাই আর √, এখানে আছে এইচ² প্লাস এই দুইটার মধ্যে থেকে হ্যাঁ এই দুইটার মধ্যে থেকে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি, এটা একটু পরিষ্কার করে নিচ্ছি, এই দুইটির মধ্য থেকে আমরা এইচ² কমন নেব, তাহলে এইচ² যদি কমন যায়, তাহলে এখানে কি থাকে 1 + 10² আলফা, 10² আলফা, হ্যাঁ 1 + 10² আলফা, ব্র্যাকেট শেষ করলাম, আমরা এখানে ব্র্যাকেট শেষ করলাম। তাহলে দেখো তাহলে তো এখানে আছে পাই আর তো আছে, এটা কিন্তু আর, হ্যাঁ এটা আমরা আর ধরব, পাই আর এইখানে দেখো এইচ² রুট করলে কত হয় এইচ, সেই এইচটা লিখলাম, আর এখানে থাকে 1 + 10² আলফা, এখানে 10² আলফা, হ্যাঁ 1 + 10² আলফা, এই যে 1 প্লাস পাই আর এইচ 1 + 10² আলফা, 1 + 10² সেক² লেখা যায়, সেক² রুট করলে কত হয় সেক আলফা হবে, তাহলে পাই আর এইচ সেক আলফা। এখন দেখো পাই আর এর মান কিন্তু আমরা এখানে বের করছি,
আর এর মান এই যে এখানে দেখো পাই আর, পাই এখানে একটু সিকোয়েন্স অনুযায়ী লেখা নাই, এইচ টেন আলফা কার মান, এইচ টেন আলফা হলো আর এর মান, তাহলে এই আর এর পরিবর্তে এইচ টেন আলফা। এইচ এর মান তো আমরা বের করছি আর কট আলফা, এই যে আর কট আলফা, এই এইচ এর পরিবর্তে আর না, এখানে আর একটা কথা আছে যে পাই আর এর মান হচ্ছে এখানে এইচ টেন আলফা, এইচ এর মান এই যা তাই আছে, আর এখানে সেক আলফা আছে, সেক আলফা। হ্যাঁ, এখন দেখো এখানে টেনকে লেখা যায় কি, এখানে আর একটা লাইন করে দিয়েছি যে টেনকে লেখা যায় পাই পাই এইচ টেন আলফা, এইচ কিন্তু দুইটি, এই এইচ এইচ গুণ করি টেন স্কোয়ার, এইচ স্কোয়ার টেন আলফা, আর নিচে সেকরে কি লেখা যায়, কজ লেখা যায়, সেক মানে কি 1/cos, সেই কজটা নিচে আসছে। এখন দেখো তাহলে এই এস ইকাল টু পাই আর এই সেক আলফা ইকাল টু, এখানে ওই যে সেকেন্ড টাইমে যে এটাও লেখা যায়, অথবা এটা এই ফর্মটা আনার জন্য আমাকে কী করতে হবে, দেখো পাই আর এই পাই আর এইচের মান কিন্তু আমরা বের করছি R/10। আরও কিছু কারসাজি করতে হয়েছে এখানে, এইখানে দেখো পাই আর তো উপরে লিখছে, হ্যাঁ, আর এইচের মান আর কট আলফা, এই যে এইচের পরিবর্তে আর কট আলফা, এই এইচের পরিবর্তে, আর এই কসকে লেখা যায় সেকরে লেখা যায় 1/cos, সেই কসটা নিচে আসছে। তার মানে এখান থেকে আমরা কটকেও কিন্তু কস বাই সাইন লিখতে পারি, কস কস কাটা যায়, তাহলে পাই আর স্কোয়ার বাই সাইন আলফা, এই ফর্মে লেখা যায়। আবার এখানে বলেছি যে আয়তন, দেখা যাচ্ছে আয়তন ভি ইকুয়াল টু এত অথবা এত, তাহলে আয়তনের কথা হবে, আয়তন তো আমরা জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে 1/3 পাই আর এর মান তো আমরা বের করছি এখানে এইচ টেন আলফা, তাহলে যেহেতু আর স্কোয়ার আছে তাহলে এইচ টেন আলফা তার স্কোয়ার, এখানে এইচ আছে এইচ, তাহলে এইচ স্কোয়ার করলে এইচ স্কোয়ার, আর এখানে আর একটা এইচ আছে পাই 1/3 পাই এইচ কিউব, আর টেন স্কোয়ার করলে টেন স্কোয়ার আলফা, তাহলে 1/পাই এইচের মান কিন্তু আমরা পেয়েছি। আবার দেখো এইচের মান এখান থেকে আর কট আলফা, সেই আর কে লেখা, কট আলফাকে লেখা যায় কি 1/10, তাহলে R/10 আলফা, এই যে এই জন্য এই এইচের পরিবর্তে R/10 আলফা, যেহেতু কিউব আছে কিউব, আর এখানে টেন স্কোয়ার আসছে টেন স্কোয়ার আলফা, তাহলে এখান থেকে যদি আমরা ই করি, আরেকটা লাইন এখানে করে দেয় নেই 1/3 পাই, এটা যদি করি তাহলে আর কিউব, উপরে থাকে আর কিউব, আর নিচে থাকে টেন কিউব আলফা, টেন কিউব আলফা, হ্যাঁ, টেন কিউব আলফা, আর এখানে আছে টেন স্কোয়ার আলফা, তাহলে এটা কাটা যাবে, টেন স্কোয়ার আলফা এটা, তাহলে এটা কাটা গেলে একটা টেন আলফা থাকে, এই যে সেই একটা টেন আলফা, আর এখানে 3 আছে সেই 3, আর উপরে পাই আর কিউব পাই। ওকে, এখন তোমাদের আরও কিছু প্রবলেম আছে যেগুলি করতে হবে তোমাদের। দেখো এখানে যৌগিক ঘনবস্তুর মধ্যে আরেকটা এই যৌগিক ঘনবস্তুগুলি আরেকদিন তোমাদের আমি দেখা দেব, কারণ এগুলি কিছু ক্যালকুলেশন বিষয় আছে, ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, এই জন্য আমি এখানে শেষ করতে যাচ্ছি। আরেকটি ভিডিওতে আমি যৌগিক ঘনবস্তুগুলির প্রবলেমগুলি সলভ করার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ।